সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আছে দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের উপর হামলা চালানোর জন্য যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে আলোচনা করেছেন। তাহলে ইরানের উপর কি নতুন করে হামলা হতে যাচ্ছে? এদিকে ইরানের উপর হামলার ব্যাপারে অন্য একটি সূত্র থেকে, বিশেষ সূত্র থেকে আমি খবর পেলাম যে ইরাকের ভেতর দিয়ে ইরানে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং এই বিষয়টা মোকাবেলার জন্য ইরানের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাহলে কি যুদ্ধ নতুন করে অনিবার্য হয়ে উঠছে? এপাশে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্কে বড় রকমের ফাটল ধরেছে। সেই ফাটলের অংশ হিসেবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করলেও সৌদি আরব সফর করেননি। আবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি G7 সম্মেলনে যোগ দিতে যাননি। আমেরিকা হুমকি দিয়েছে এখানে সৌদি আরব যদি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ করে তাহলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়তো তাদের কাছে আর বিক্রি করা নাও হতে পারে। তাহলে সৌদি আরব কী করবে? এখানে সাথে আরেকটা প্রশ্ন থাকছে, সৌদি আরব কি আমেরিকার এই চাপের মুখে টিকে থাকতে পারবে? সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলার প্রশ্ন আছে সেটি হচ্ছে, হরমুজ প্রণালী যতই চাপাচাপি করুক আমেরিকা, ইরান সরাসরি ঘোষণা করেছে কোনো চাপের কাছে মাথা নত তো তারা করবেই না, বরং হরমুজ প্রণালী কমপ্লিটলি ইরান নিয়ন্ত্রণ করবে, এখানে কোনো আপোষ হবে না। তাহলে আমেরিকার সাথে যে আলাপ আলোচনা চলছে সেগুলো নিয়ে কি হবে? সুপ্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই আবেদন আমার সেই বরাবরের মতোই থাকছে। একই সাথে আমি আশা করব যে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আলোচনা হচ্ছে ইরানের উপরে হামলা চালানোর জন্য আবার নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু করেছেন এবং এরই ভেতরে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে আলোচনা করেছেন। তার মানে দাঁড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে যখন ইরানের উপরে নতুন করে হামলার ব্যাপারে আলোচনা করা হচ্ছে তাহলে যুদ্ধ যে আবার অনিবার্য হয়ে উঠছে একথা বলতে আর সন্দেহ নেই, দ্বিধা নেই, সংশয় নেই। তার মানে এখন যুদ্ধ অনিবার্য। প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক চাপাচাপি করে, জোরাজোরি করে, অনুরোধ করে, বিভিন্ন দেশকে সুপারিশ করে ইরানকে যুদ্ধবিরতি চুক্তিতে এনেছে এবং 14 দফা সমঝোতা স্মারকে সই করিয়েছে। এত কিছুর পরে যদি আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর পরিকল্পনা করে, হামলা চালানোর ব্যাপারে আলাপ আলোচনা করে, তাহলে কি দরকার ছিল এই যুদ্ধবিরতির এবং এই সমঝোতা স্মারকের সই করার? তাহলে যুদ্ধই করতো। ইরান তো যুদ্ধই করতে চেয়েছিল। এখানে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি তার নিজের ইচ্ছায় যুদ্ধ করতে চাইছেন নাকি অন্যের কারো ইচ্ছা বাস্তবায়ন করতে এই যুদ্ধ করতে হচ্ছে তাকে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পের ভেতরে আমরা যা দেখেছি তা হচ্ছে যে তিনি আসলে যুদ্ধ করতে চাইছিলেন না। তবে ইসরায়েলি লবি, নেতানিয়াহু, তাদের কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে বড় রকমের চাপ ছিল, চাপ আছে এবং তারা চায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, ইরানকে পরাজিত করে, ইরানকে দখল করে, ইরানকে নিয়ন্ত্রণে নিয়ে তারপরে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে, যাতে তাদের সামনে আর কোনো বাধা না থাকে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে অন্যের ইচ্ছা পূরণের জন্য তাকে এই যুদ্ধ করতে হচ্ছে। এর বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই। এখন ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন বাহিনী তাহলে কিভাবে হামলা চালাবে? আগের বার তো এই যে গত 40 দিনে যে যুদ্ধটা হয়ে গেল বা এখনও মাঝে মাঝে টুকটাক যে যুদ্ধ হচ্ছে, তাতে তো তারা বিমান শক্তির উপর ভরসা করেছিল, নৌ শক্তির উপর ভরসা করেছিল। এবার বিভিন্ন সূত্র থেকে, বিশেষ করে আমি বললাম যে আমি একটা বিশেষ সূত্র থেকে খবর পাচ্ছি
যে তারা অর্থাৎ আমেরিকা ইরাকের ভেতর দিয়ে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে, তার মানে স্থল অভিযান। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে চেয়েছিল। স্থল অভিযান চালালে তার পরিণতি কী হবে সেটা আমরা দেখব, দেখার অপেক্ষায় থাকব। কিন্তু পরিস্থিতি যে খুব ভয়াবহ হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে আমেরিকা তো তার পুরো সেনাবাহিনী, সামরিক বাহিনী এখানে আনতে পারবে না। স্থল বাহিনীর সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই হেল্প করবে, ঠিক আছে। ইরান তো বসে থাকবে না। ইরানের 10 লাখ সামরিক বাহিনীর সদস্য, তারা সবাই মাতৃভূমি রক্ষা করার জন্য লড়াই করবে। আমেরিকার সেনারা কিন্তু মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করতে আসবে না। যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর চেষ্টা করে আমেরিকা, তাহলে সেখানে ইসরায়েলের বাহিনীও যোগ দেবে, এতে কোনো সন্দেহ নেই। ইসরায়েলের বাহিনী যোগ দিলেই তার মানে দাঁড়াচ্ছে যে যুদ্ধটা কিন্তু বৃহৎ পরিসরে ছড়িয়ে যাবে। তখন ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা থেকে শুরু করে হুতি যোদ্ধারা সবাই একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই যে গত 40 দিনে যে যুদ্ধ গেছে, সেই যুদ্ধে কিন্তু ইরাকের প্রতিরোধ বাহিনী কিন্তু পুরোপুরি জড়ায়নি, হিজবুল্লাহও কিন্তু পুরোপুরি জড়ায়নি, হুতিরাও কিন্তু পুরোপুরি জড়ায়নি। তাদের সবার সামরিক শক্তি কিন্তু পুরোপুরি শেষ করতে চায়নি, অপেক্ষায় রয়েছে। এবং তারা জানে, তারা বুঝতে পারে এবং ধারণায় রেখেছে যে চূড়ান্ত লড়াই এটা নয়, চূড়ান্ত লড়াই আসবে। অতএব চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রত্যেকের শক্তি রিজার্ভ করে রাখার চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে বৃহত্তর একটা আঞ্চলিক যুদ্ধ সংঘাত শুরু হবে এবং এর আগুন আরও বহুদূর ছড়িয়ে পড়বে, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। এবং ইরান তো পরিষ্কার করে বলেই রেখেছে যে যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করে, স্থল অভিযান, তাহলে তাদের জন্য মধ্যপ্রাচ্য একদম পুরোটাই হবে গোরস্থান। ইরানের সাবেক স্পিকার, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, ডক্টর আলী লারিজানি, তিনি বলেছিলেন যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর কোনো রকমের চিন্তা করে বা চেষ্টা করে, তাহলে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে যাবে। মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে গেলে তারা স্থল অভিযানের চেষ্টা করবে, চিন্তা করবে, এটা স্বাভাবিক। তবে সেটা সহজ হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় রকমের যুদ্ধ ছড়িয়ে পড়বে। এবং এটা হতে পারে আরও বড় কিছু, আমি সেই কথা এখন বলবো না, পরিস্থিতি দেখে পরের কোনো একটা ভিডিওতে বলবো। এদিকে আমরা যা জানতে পারছি, সৌদি আরবের সাথে কিন্তু আমেরিকার বড় রকমের ফাটল দেখা দিয়েছে। এই কারণে আমেরিকা বলছে যে যুদ্ধে তারা সহযোগিতা করছে না, সৌদি আরব সহযোগিতা করছে না ইরানের বিরুদ্ধে যুদ্ধে। কেন এই অভিযোগ? আপনাদের মনে আছে, হরমুজ প্রণালীতে ইরান যে নিয়ন্ত্রণ আরোপ করলো, এই নিয়ন্ত্রণ আরোপ করার পরে যখন আমেরিকার কোনো কিছুতেই কিছু করতে পারলো না, তখন তো যুদ্ধবিরতি হলো পাকিস্তানে। 8 এপ্রিল যুদ্ধবিরতি হলো এবং 12 এপ্রিল পাকিস্তানে আলোচনা হয়েছিল। তার 2 দিন পরে গিয়ে হরমুজ প্রণালীতে আমেরিকা নো ব্লকেট শুরু করলো, যেটা ইরান বলল যে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। তার কয়েকদিন পরে আরেকটা অপারেশন চালাতে চেয়েছিল, যার নাম দিয়েছিল অপারেশন ফ্রিডম। এই অপারেশন ফ্রিডম চালানোর সময় সৌদি আরব তার আকাশপথ কিংবা ভূমি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে। এটা কিন্তু তখনও একটা খবর বের হয়েছিল। এই যে আকাশপথ এবং ভূমি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে, এর জন্য আমেরিকা ক্ষিপ্ত হয়েছে। এরপরে 2 দেশের সম্পর্কে কিন্তু টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির পরে এই তো কিছুদিন আগে ফ্রান্সের একটি শহরে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেই সম্মেলনে সৌদি যুবরাজকে দাওয়াত দিয়েছিল, কিন্তু সৌদি যুবরাজ সেই সম্মেলনে যাননি। এরপর মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাহরাইনে একটা অনুষ্ঠানে এসে বক্তৃতা করে গেছেন এই যুদ্ধ টুদ্ধ এই সমস্ত বিষয় নিয়েই।
কিন্তু তিনি সৌদি আরবে যাননি সম্পর্ক খারাপ হওয়ার কারণে। এখন ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিচ্ছে যে সৌদি আরবের সাথে আমেরিকার ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং এই কারণে দুই পক্ষের এই যে কূটনৈতিক সম্পর্কও খারাপ হয়েছে। সৌদি যুবরাজ যাননি G7 সম্মেলনে, আর মার্কো রুবিও সৌদি সফর করেননি। এই জায়গা থেকে বলছে যে মার্কিন প্রশাসন সৌদি আরবকে হুমকি দিচ্ছে সৌদি আরবের যে আকাশ নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক অ্যাক্সেস ছিল, বিশেষ করে প্যাট্রিয়ট এবং থার্ড, এইগুলো হয়তো আমেরিকা আর সৌদি আরবকে দেবে না। এখানে আমার কাছে মনে হচ্ছে সৌদি আরব এইগুলো আর চাইবেও না, কারণ তারা দেখেছে যে এই থার্ড এবং প্যাট্রিয়ট মোতায়েন থাকার পরেও ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কিভাবে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে শুরু করে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সব জায়গায় কিভাবে হামলা চালিয়েছে ইরান, এটা সবাই জানে। এবং আমেরিকার সামরিক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল, পর্যদস্ত হয়ে গেছে, ঘাঁটিগুলো সব ধ্বংস হয়ে গেছে। এখন মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি ব্যবহার করার মতো নেই। এই জায়গা থেকে সৌদি আরব খুব পরিষ্কার করে জানে যে আমেরিকার থার্ড আর প্যাট্রিয়ট কী করতে পারে। সেই থার্ড আর প্যাট্রিয়ট সিস্টেমই তো ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, এইগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরেও অভাব পূরণের জন্য দক্ষিণ কোরিয়া থেকে থার্ড আনা হয়েছিল, যা দক্ষিণ কোরিয়ার কাছে বেচা। সেই জিনিস নিয়ে এসে এখানে আপাতত প্রতিরক্ষা ব্যবস্থার চেষ্টা করেছে। তাহলে থার্ড আর প্যাট্রিয়ট কতটুকু কার্যকর তো বোঝাই যাচ্ছে। ফলে সৌদি আরব আমেরিকার অস্ত্রের দিকে আর ঝুঁকবে না, ওই দিকে যাবে না, আমার কাছে মনে হচ্ছে যাবে না। এবং একদম অ্যাকুরেটলি এইভাবে আমি বলবো না, তবে সৌদি আরবকে এই সমস্ত অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে না এই কারণে সৌদি আরব ভয় পাবে, আমার কাছে মনে হয় তা না। কারণ সৌদি আরব এখন মেইনলি রাশিয়া, চীন এবং ইরানের সাথে সম্পর্কটা মেনটেন করে চলার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানকে ভয় দেখিয়ে এতদিন সৌদি আরবের কাছে, আরব দেশগুলোর কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে, সেই ইরান যদি তাদেরকে গ্যারান্টি দেয় যে আমি ভাই তোমাদের উপরে আগ্রাসন চালাবো না, হামলা করব না, তোমাদের সাথে আমার যুদ্ধ নেই, আমরা এইভাবে আঞ্চলিক শান্তি বজায় রাখবো, একটা চুক্তি যদি সই করে, তাহলে তো এই কোটি কোটি ডলারের অস্ত্র কেনার কোনো প্রয়োজন নেই। এদের এই টাকা, এদের এই অর্থ অন্য কাজে লাগাতে পারবে, দেশের মানুষের কাজে লাগাতে পারবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে পারবে। এগুলো বুঝে যাচ্ছে এখন, যার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার ভাত মারা হবে, যা পরিস্থিতি দাঁড়াচ্ছে। আমি আমার মতো করে ব্যাখ্যা করছি না, এই যে খবরগুলো বলছি এই খবরগুলো কিন্তু মেইনলি ওয়াল স্ট্রিট জার্নাল থেকে। আমি আমার মতো করে মূল খবর দিয়ে তারপর ব্যাখ্যা করছি আমার মতো করে, ঘটনা কোথায় যেতে পারে, কি হতে পারে। এপাশে হরমুজ প্রণালী নিয়ে কিন্তু ইরানের সাথে আমেরিকার ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী কার কন্ট্রোলে থাকবে, কিভাবে কন্ট্রোলে থাকবে, এটা কিন্তু 14 দফা সমঝোতার যেটা স্মারক সই হয়েছে সেই স্মারকেই বলা আছে। ইরান এটা বলছে, ইরান দাবি করছে যে সেখানে ইরানকে এই অথরিটি দেয়া হয়েছে যে এই সমঝোতা সইয়ের পরে 60 দিন ইরান এখান থেকে কোনো টোল নিতে পারবে না এবং এটা মুক্ত থাকবে। 60 দিন পরে গিয়ে ইরান নিজের কন্ট্রোলে নেবে এবং সেখানে তার মতো করে ব্যবস্থাপনা চালাবে। আর ইরান বলছে যে এখানে যেহেতু আমার মালিকানাধীন ভূখণ্ড, আমার মালিকানাধীন পানিসীমা, অতএব এখানে চলতে হলে টোল দিতে হবে, কারণ এখানকার পরিবেশ এবং আদার অনেক ব্যাপার আছে যেগুলো মেনটেন করার জন্য আমাকে খরচ করতে হয়, এর ক্ষতির শিকার আমরাই হই। সেই জায়গা থেকে যুক্তিতে যদি না পারে তাহলে আমেরিকা ইরানের সাথে আবার নতুন করে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। নতুন করে সংঘাতে জড়িয়ে পড়লে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে যে আমেরিকা যদি নতুন করে সংঘাতে জড়ায় তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। ইরানের পক্ষে একদম বলা হয়েছে গতকালকে যে আমরা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত আছি, তবে আমেরিকা তার যে কথা দিয়েছে সমঝোতা স্মারকে সেই কথাগুলো, সেই ওয়াদাগুলো পালন করে কিনা সেটা আমরা দেখছি। যদি পালন না করে তাহলে আমরা তাদের সাথে আলোচনা করব না। তারা যদি যুদ্ধে ফেরে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। সুপ্রিয় দর্শক, এই হয়েছে পরিস্থিতি। তার মানে মধ্যপ্রাচ্য নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠছে। আমেরিকা এবং ইরানের ভেতরে নতুন করে সংঘাতের সম্ভাবনা বা আশঙ্কা অনেক বেশি জোরালো। এই পরিস্থিতিতে আসলে কোথায় যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। তবে
আমেরিকা যেভাবে প্ল্যান করছে ভেতরে ভেতরে, তাতে একথা পরিষ্কার হবে যে তারা কূটনীতির আড়ালে বা কূটনৈতিক সংলাপ বা আলোচনার আড়ালে আবারও আগের মতোই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল এবং এটা কূটনীতিকে পেছন থেকে ছুরি মারা হলো। এটা প্রকৃতপক্ষে এই বার্তা দেয় আমেরিকা সারা বিশ্বের কাছে যে তারা কূটনীতিতে বিশ্বাসী না। এটা আমেরিকার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। আমেরিকা এই ক্ষতি করতে চায় কিনা সেটা তাদের ভাবা উচিত। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি ভাবছেন? আমেরিকা কি আসলেই নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার কোনো পরিকল্পনা করছে এবং সেটা কি স্থল অভিযান? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।